বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের আয়ত্তের বাইরে চলে গেছে। এই যে উপদেষ্টা পরিষদ এখন আছেন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নেই। এই অর্থে নেই যে তারা কেউই তো ছাত্র জীবনেও রাজনীতি করেননি। অত্যন্ত জটিল একটা সময় বাংলাদেশের যাচ্ছে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের, আর সামনে আছে আমাদের রাজনীতিবিদেরা। বাংলাদেশের রাজনীতি কিন্তু এখন আর রাজনৈতিক দল রাজনৈতিক নেতা যারা তাদের আয়ত্তের মধ্যে নেই। বাংলাদেশের রাজনীতি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের আয়ত্তের বাইরে চলে গেছে। এই যে উপদেষ্টা পরিষদ এখন আছেন অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে, এর মধ্যে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তি নেই। এই অর্থে নেই যে তারা কেউই তো ছাত্র জীবনেও রাজনীতি করেননি। আমি যতদূর জানি ছাত্র থাকাকালে এই প্রফেসর ইউনূস থেকে আরম্ভ করে যারা এতে আছেন এরা মোটামুটি বেশিরভাগ ছাত্র ইউনিয়নকে ভোট দিয়েছেন, কিন্তু ছাত্র ইউনিয়ন যে অ্যাক্টিভলি করেছেন, কোনো কমিটির মেম্বার হতে চেয়েছেন বা সভাপতি হতে, এইরকম কোনো দৃষ্টান্ত একজনের মধ্যেও পাবেন না। আমি অনেককাল ধরে প্রফেসর ইউনূসকে চিনি। তো এই যে রাজনীতিবিদদের হাত থেকে অন্যদের হাতে চলে গেছে, এইটা একটা খুব মৌলিক সমস্যা বাংলাদেশের রাজনীতি। আর আমাদের যে ইতিহাসের মধ্যে এখন আছি এর সূচনা বলা যায় 1966 সালের ফেব্রুয়ারি মাসে যে 6 দফা কর্মসূচি শেখ মুজিব দিয়েছিলেন তাজউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে। এটা আওয়ামী লীগ থেকে দেননি, এই কী বলে শেখ মুজিব এবং তাজউদ্দিন তারা দুইজনে দিয়েছিলেন, আওয়ামী লীগের কোনো পজিশন থেকে দিচ্ছেন এটা উল্লেখ করেননি। তারপরে এই কর্মসূচি ছাত্রলীগের ছেলেরা অনুমোদন করল, তাদের একটা সম্মেলন হচ্ছিল। তারপরে এটা আওয়ামী লীগ অনেকটা চাপের মধ্যে গ্রহণ করেছে। যারা আওয়ামী লীগের প্রবীণ নেতা ছিলেন, শেখ মুজিবের চাইতে বয়সে বড় ছিলেন, তারা কেউই এই কর্মসূচি সমর্থন করেননি। এবং শেখ মুজিব সভাপতি হওয়ার সময়ে এরা সব আওয়ামী লীগ ত্যাগ করে কেউ বিবৃতি দিয়েছেন যে অনেক বয়স হয়ে গেছে, এখন আর রাজনীতিতে থাকতে চাই, আমরা অবসর গ্রহণ করলাম। এবং শেখ মুজিবের সভাপতি হওয়ার পরে আরও তো 2-3টা আওয়ামী লীগের সেন্টার কমিটি হয়েছিল। দেখবেন পুরোনো পত্রিকা পাবেন, অনেক লেখাতেও পাবে যে শেখ মুজিব সভাপতি হওয়ার সময়ে আরও 2-3টা অন্তত 3টা আওয়ামী লীগ একই নামে সভাপতি, সাধারণ সম্পাদক, অন্য কমিটি এরকম হয়ে গেছিল। কিন্তু শেখ মুজিবের নেতৃত্বে এটা চলল এবং আওয়ামী লীগের সভাপতি হওয়ার আগেই কিন্তু তারা এই 6 দফা কর্মসূচি দিয়েছিলেন। তো এই 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, এর মধ্যে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল, 70-এর নির্বাচনের পরবর্তী অসহযোগ আন্দোলন, এগুলি হয়েছিল এবং মুক্তিযুদ্ধ অনিবার্য ছিল। অনেক চেষ্টা করেও তাজউদ্দিন, এই যে ব্যারিস্টার আমিরুল ইসলাম, কামাল হোসেন ব্যারিস্টার, তারা প্রাণপণে চেষ্টা করেছিলেন শেখ মুজিবকে এই বলে যে আপনি অন্তত রাতটা বাইরে অন্য কোনো জায়গায় থাকেন, এখানে মিলিটারি অপারেশন আসছে, এটা আমরা নিশ্চিতভাবে খবর পাচ্ছি। তো এই মিলিটারি অপারেশন একরকম যুদ্ধ ঘোষণা করছে আমাদের এই স্বায়ত্তশাসনের আন্দোলন এবং স্বাধীনতামুখী আন্দোলনের। কিছুতেই শেখ মুজিব রাজি হলেন না যে আমি এই বাড়িতে থাকবো, আমাকে জেলে নেয় এখান থেকে নিতে হবে, আমাকে হত্যা করে এখানে এসে হত্যা করতে হবে। তো তখন নিরাশ হয়ে এরা চলে গেলেন। শেখ সাহেব এখানে থাকলেন এবং রাত 11:30 থেকে 12:30 এর মধ্যে তাকে ওই বাড়ির থেকে নিয়ে গেছে ইসলামাবাদ সরাসরি এয়ারপোর্টে। তো এই হলো একটা ঘটনা, আমাদের আন্দোলনের নেতৃত্বের একটা বৈশিষ্ট্য। তারপরে মুক্তিযুদ্ধ ইত্যাদি তো হয়েছে তাজউদ্দিনের নেতৃত্বে। ঘটনাক্রমে তাজউদ্দিনের নাম কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা শেষ পর্যন্ত করছেন তারা উচ্চারণ করতেন না। তাজউদ্দিনের নাম নেওয়া যাবে না কেন? বিষয়টা ভেতর থেকে দেখতে গেলে দেখা যায় শেখ সাহেব তার রাজনৈতিক জীবনের চূড়ান্ত পরাজয় মনে করেছেন আমার অনুপস্থিতিতে তাজউদ্দিন দেশ স্বাধীন করে নিয়ে আসলো। এই দেশে ভালো যে কোনো কিছু হোক, বড় যে কোনো কিছু হোক, শেখ মুজিবের নেতৃত্বে হবে। একটু অনুসন্ধান করেই আমার এই কথাগুলোর সত্যতার প্রমাণ পাবেন। তো এইভাবে আমাদের 6 দফা আন্দোলনের অগ্রগতি এবং শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু হয়ে জনসভাপতি প্রধানমন্ত্রী হলেন।
তখন শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশ পরিচালনা করছেন, তখন থেকেই তো আমরা বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছি। 3 বছর 7 মাসের মতো শেখ মুজিব প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে আবার বাকশাল গঠন করে রাষ্ট্রপতি হন। এই সময়টাতে শেখ মুজিব তো তার পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সরকারি ক্ষমতা একেবারেই সুসংগঠিত করতে পারেননি, কনসেন্ট্রেট করতে পারেননি, এবং সারা দেশে এত বেশি মানুষ মারা গেছে যেটা অভাবনীয়। তখন এই একদল অন্য দলের সাথে সংঘর্ষে আওয়ামী লীগের সঙ্গে। আরেকটা ব্যাপার হলো 1974 সালে কিন্তু একটা মন্বন্তর হয়েছিল এই দেশে। হ্যাঁ, তাদের একটু বয়স, তারা সেটা স্মরণ করতে পারবেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলা উঠে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে নিউ মার্কেটের যে দক্ষিণ দিকের গেট, এই পর্যন্ত গেলে অন্তত 5টা-7টা লাশ পাওয়া যেত। অনাহারে মানুষ মারা গেছে। এর আগে শেখ সাহেব খুব জোর গলায় বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে একজন মানুষও অনাহারে মারা যাবে না, আমরা দুর্ভিক্ষ আসলে মোকাবেলা করব। তো একজন প্রধানমন্ত্রী এই কথা বলতে পারেন, কিন্তু বাস্তবে যে মানুষ মরছে এটা আমরা চোখে দেখছি। এবং এই নিয়ে শেষে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আলোচনা হয়েছিল, এবং সেইখানে শেখ সাহেব বলছিলেন, এগুলো প্রসিডিংয়ে পাবেন, যে এই দুর্ভিক্ষটা মর্মান্তিক, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের যে চাল দেওয়ার কথা ছিল, আমরা টাকা দিয়ে কিনে আনবো, এই চাল দেয়নি, তার ফলে আমরা এই দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করতে পারিনি। তবে এই দুর্ভিক্ষ সম্পর্কে কেউ বলছেন 5 লক্ষ লোক মারা গেছে, কেউ বলছেন 7 লক্ষ, কেউ বলছেন 8 লক্ষ, 10 লক্ষ। এগুলো ঠিক কথা না। আমরা গড়ে দেখেছি যে 37,000-এর মতো লোক মারা গেছেন। এটা প্রসিডিংয়ের মধ্যে পাবেন। আমি 37,000 বলছি, ফিগারটা এক্স্যাক্টলি ঠিক না হতে পারে, কিন্তু এর কিছু কম বা কিছু বেশি হবে। তো এই যে 37,000 লোকও যদি মারা গেছেন ধরা হয়, তো এটাও কি সামান্য? এইরকম একটা দুর্বিপাকের মধ্যে পড়ে গেল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এরপরে আপনার মিলিটারি শাসন হলো, মোস্তাক সাহেব আসলেন, থাকতে পারলেন না, এবং জেলখানার 4 জনকে হত্যা করার ফলেই মোস্তাককে এইভাবে আউটলে হয়েছে। যারা মোস্তাককে ক্ষমতায় আনছিলেন তারাই মোস্তাককে মেরে ফেলার আয়োজন করেছিলেন। তো জেনারেল ওসমানীকে ডেকে এনে তাকে দিয়ে ওই মোস্তাক একরকম আত্মরক্ষা করেছেন, এবং তিনি রাষ্ট্রপতির পদ ত্যাগ করলেন, আরও নানান ঘটনা। তো এইসব থেকে বুঝতে হবে আমাদের জাতীয় রাজনীতির দুর্বলতার নিদারুণ অবস্থা, যে শেখ মুজিবেরকে অন্ধভাবে মানুষ ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে। মৌলানা ভাসানী বলেছেন যে শেখ মুজিবকে আপনারা বিশ্বাস করতে পারেন, শেখ মুজিব বেইমানি করবেন না দেশবাসীর সঙ্গে। এইসব কথা বলে ভাসানীও শেখ মুজিবকে একরকম সমর্থন দিয়েছেন। অন্যান্য দল, বামপন্থী যেসব দল ছিল, সবাই কোনো না কোনোভাবে 6 দফা আন্দোলন ইত্যাদিকে সমর্থন দিয়েছেন। বিরোধিতা করার মতো কিছু ক্ষুদ্র শক্তি ছিল বামপন্থী। তো এখন ব্যাপারটা হলো যে এরপরে জিয়াউর রহমানের শাসনকাল, এরশাদের শাসনকাল, তারপরে খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার খালেদা জিয়া, তারপরে শেখ হাসিনা, একটা পর্যায়ে এসে শেখ হাসিনা 3টা টার্ম পরপর ক্ষমতায় থাকতেন। নির্বাচন যে ঠিক হয়েছে এটা কিছুতেই আমি মনে করি না। শেখ হাসিনার যে ক্ষমতায় আসা পরপর 3বার, এই 3বারই নির্বাচন হয়নি। যেটা হয়েছে সেটা একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, যে কমিশনকে কোনো বিরোধী দল মান্য করেনি, পক্ষপাত দুষ্ট বলেছেন। তো নির্বাচন কমিশন যেখানে বিতর্কিত, সেখানে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে? অসম্ভব। তো এইভাবে আমাদের রাজনীতিটা ভেতর থেকে নষ্ট হয়ে গেছে। বাইরে থেকে বিভিন্ন বৈদেশিক শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল, তারা নানাভাবে আমাদের নির্বাচনটাকে বানচাল করা, আমাদের রাষ্ট্রীয় অস্তিত্বকে বিপন্ন করা, বাংলাদেশ যাতে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে না ওঠে তার জন্য চেষ্টা করেছেন। আরেকটা কথা বলি, এটাকে আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমাদের দেশে অনেক রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী আছেন যারা ভারতের একান্তভাবে বিরোধী। আলাপ আলোচনা করলে, লিখলে ভারতের বিরুদ্ধে বক্তব্য প্রকাশ করাটাকে তারা অত্যন্ত দরকারি মনে করেন। আর আরেক ধারার লোক আছেন যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে খুব শক্তিশালী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, চলতে হবে, এই ধারায় যেতে চায়। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক তারা ভারত বিরোধী, আর যারা ভারত বিরোধী তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থক। আমাদের বুঝতে হবে যে ভারত আমাদের রাষ্ট্রের 4 দিক ধরে আছে। 20-25 মাইল জায়গা এইদিকে মিয়ানমারের সঙ্গে আছে, আর বাকি সবটাই তো ভারত।
এই বঙ্গোপসাগরও একটু দূরে গেলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের, কাজেই এদিক দিয়েও ভারতের মানে মধ্যে আমরা আছি। এই বাস্তবতার মধ্যে ভারত বিরোধী হয়ে উগ্র এবং অন্ধ ভারত বিরোধিতা করে আমরা অগ্রসর হলে আমাদের রাষ্ট্রীয় ক্ষতি হবে, আমাদের জনজীবনেরও ক্ষতি হবে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই পৃথিবীর ফার্স্ট পাওয়ার, সবচাইতে বড় শক্তি এবং সবচাইতে যুদ্ধবাদী শক্তি। যত যুদ্ধ 1945 সালের পরে হয়েছে প্রত্যেকটার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা দেখবেন। উস্কানি দিচ্ছে, নানাভাবে যুদ্ধ লাগাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সমরাস্ত্র তৈরি করে, এগুলো বিক্রি করে, এটা তাদের একটা বড় ব্যবসা। আর দুনিয়ায় কর্তৃত্ব করতে হলে মিলিটারি শক্তি দরকার, যেখানে আমাদের মানে বিরোধী কোনো শক্তি মাথা তুলে যুদ্ধের মাধ্যমে তাদেরকে শেষ করে দিতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় শক্তি, কিন্তু একরকমের বর্বরতা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের থাকে, প্রেসিডেন্টদের থাকে। তো এই বাস্তবতায় আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ হয়ে ভারতের বিরোধিতা করা, এর দ্বারা কতখানি আমরা সফল হব। আর এই ভারত যে আমাদের চারপাশ জুড়ে আছে, আমরা তো 1971 সালে ভারত সর্বাত্মক সহায়তা দিয়েছে, সেই জন্য আমরা আমাদের জাতি চিরকাল ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে। কিন্তু এই কৃতজ্ঞতার মানে তো ঋণ স্বীকার করা। আমরা উপকৃত হয়েছি, আপনারা আমাদেরকে এই কাজ করে, কিন্তু এটার মানে এই না যে চিরকাল আমরা ভারতের অনুগত থাকব। আমাদের তো স্বাধীন সত্তা নিয়ে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলবার বারবার উন্নতি করার চেষ্টা করতে হবে। কাজেই ভারত বিরোধী যদি অন্ধভাবে হই আমরা ভুল করব। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আমরা যদি অন্ধ অনুগত হই তাহলে আমাদের আরও বেশি ক্ষতি হবে।